ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুর 2 বছর পর 1966 সালে তার মেয়ে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন। এরপর 1984 সালে নিজের বডিগার্ডের গুলিতেই মারা গিয়েছিল ইন্দিরা গান্ধী। কিন্তু ইন্দিরা গান্ধী কি এমন করেছিল যে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল? কেন ইন্দিরা গান্ধী দেশে ইমার্জেন্সি চালু করেছিল? কিসের জন্য ইন্দিরা গান্ধী ব্লু স্টার অপারেশন অর্থাৎ পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে সেনা অভিযান করেছিল? ইন্দিরা গান্ধীর হত্যার পিছনে কারাই বা ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আগে জানতে হবে আসলে ঘটনাটা কি ছিল। সাল 1971, সেই বছর লোকসভা নির্বাচনের সময় সমস্ত দলের নেতারা যার যার নির্বাচন প্রচারে ব্যস্ত। তখন ইন্দিরা গান্ধী ও তার পার্টি একটা উক্তি করেছিল, দেশের জনগণকে আস্থা দিয়েছিল গরিবই হটাও। ইন্দিরা গান্ধী কথা দিয়েছিল যে দেশকে গরিব মুক্ত করবে, দেশের অর্থনীতি আরও মজবুত করবে, ধনী ও গরিবের সমান অধিকার হবে। ইন্দিরা গান্ধী গরিব মানুষদের মধ্যে এমন বিশ্বাস স্থাপন করেছিল, দেশের সমস্ত গরিব মানুষ ভেবেছিল সত্য এবং ন্যায় অধিকার হবে। সেই সাথে সাথে মধ্যবিত্ত মানুষরাও ভেবেছিল দেশের একটি সত্য ও মজবুত আইন গঠন করবে যা সবার জন্য উপকার হবে। যার ফলে সেই বছর লোকসভা নির্বাচনে 518টি লোকসভা কেন্দ্রের মধ্যে 352টি কংগ্রেস জিতে নেয়। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল রাজনারায়ণ। তিনি ইন্দিরা গান্ধীর এই জয় মেনে নিতে পারেননি, তাই সরকার নাকি ক্ষমতার অপব্যবহার করে জিতেছে। সেই অভিযোগের কারণে রাজনারায়ণ আদালতে মামলা দায়ের করে। সেই সময় ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা প্রবল ছিল, তাই দেশের জনগণ ভেবেছিল যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা একে একে এবার পূরণ করবে। সেই বছর অর্থাৎ 1971 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, যার ফলে অনেকেই বাংলাদেশ থেকে ভারতে চলে আসে। খাদ্যের সমস্যা ও অর্থনীতিতে টান দেখা যায়, কারণ তার পরের বছর ভারতবর্ষে প্রবল খরা হয়েছিল, যে কারণে ভারতের কৃষি ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়ে। এগুলি ঠিক করার জন্য ইন্দিরা গান্ধী কিছু সিদ্ধান্ত নিয়েছিল, যেটি সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। তার মধ্যে প্রথমত হলো 14টি বেসরকারি ব্যাংকে সরকারি অধিগ্রহণ করা, পুরনো রাজা মহারাজা ভাতা বন্ধ করা ইত্যাদি। তখন ইন্দিরা গান্ধী সংবিধানের পরিবর্তন করার চেষ্টা করে, আর এই সমস্ত সিদ্ধান্তগুলোই দেশকে ইমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থার দিকে নিয়ে যায়। অন্যদিকে যখন থেকে ভারত পাকিস্তান আলাদা হয়েছে, অর্থাৎ মুসলিমদের জন্য পাকিস্তান এবং হিন্দুদের জন্য হিন্দুস্তান, তখন থেকেই শিখরা মনে করে এভাবে যদি চলতে থাকে তাহলে দুই দেশেই শিখরা সংখ্যালঘু হিসাবেই থেকে যাবে। তাই তারাও আলাদা দেশের দাবি করে, যার নাম হবে খালিস্তান। কিন্তু তাদের এই স্বপ্নই থেকে যায়। এরপরে 1975 সালে এলাহাবাদ হাইকোর্ট 4 বছর আগে ঘটে যাওয়া নির্বাচনে সরকারি সম্পদ ব্যবহার সহ অন্যান্য অভিযোগে ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং সংসদ সদস্য পদ বাতিলের পাশাপাশি 6 বছরের জন্য ইন্দিরা গান্ধীকে সাসপেন্ড করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী পরিষদ জরুরি অবস্থা ঘোষণা করলে রাষ্ট্রপতি তাদের স্বাক্ষর করে দেয় এবং এটি 1977 সাল পর্যন্ত চলেছিল। অন্যদিকে শিখরা যে স্বাধীন দেশের দাবি করেছিল, 1977 সালের নির্বাচনের পর ভারতের পাঞ্জাব রাজ্যে শিখ প্রধান অকালি দলের নেতৃত্বাধীন একটি জোট ক্ষমতায় আসে। আর এই দলের ভাঙন ধরাতে এবং শিখদের মধ্যে থেকে জনসমর্থন আদায় করতে ইন্দিরা গান্ধী রক্ষণশীল ধর্মীয় নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালাকে দায়িত্ব দেন। পরবর্তী সময়ে ভিন্দ্রানওয়ালা নিজেই অকালি দলে যোগ দেন। ভিন্দ্রানওয়ালার নেতৃত্বে এই দলের একটি অংশ শিখদের জন্য স্বাধীন দেশের দাবি জানায়। 1980 সালের নির্বাচনে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস সরকার। প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। সেই সময় শিখরা আলাদা দেশের দাবিতে তাদের আন্দোলন আরও তুমুল আকার ধারণ করেছিল। জার্নেল সিং ভিন্দ্রানওয়ালার নেতৃত্বে এই দলের একটি অংশ আবারও শিখদের জন্য একটি স্বাধীন দেশের দাবি জানায়, কিন্তু তাদের এই দাবি না মানায় তারা আতঙ্কবাদের দিকে ঝুঁকে পড়েন। 1982 সালে ভিন্দ্রানওয়ালার নেতৃত্বে 200 জন সশস্ত্র
বিদ্রোহীকে নিয়ে পাঞ্জাবের স্বর্ণ মন্দির চত্বরে একটি অতিশালায় ঘাঁটি স্থাপন করেন। 1983 সালের মধ্যে স্বর্ণ মন্দির চত্বর শিখ বিদ্রোহীদের দুর্গে পরিণত হয়। তারা মন্দিরে লাইট মেশিন গান, অটোমেটিক রাইফেল সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র জড়ো করতে থাকেন। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জার্নেল সিংকে তার বন্ধু হিসেবেই দেখেছিলেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা জার্নেল সিং রাজনৈতিকভাবে তার কাজে আসতে পারে বলে ভেবেছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু বন্ধুত্বের সেই হাত উপেক্ষা করে শিখ গুরু যখন তার বিরুদ্ধে চলে যায় তখনও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি শিখরা স্বর্ণ মন্দির দখল করে নিলেও অনেক দিন চুপ থাকেন ইন্দিরা গান্ধী। পাঞ্জাবের সাধারণ মানুষের জীবন নিয়ে যখন টানাটানি পড়ে যায় তখন তিনি বাধ্য হয়ে ভারতীয় সামরিক বাহিনীকে মাঠে নামান। বিখ্যাত জার্নালিস্ট মার্ক টালির মতে কাজটি তিনি করেছিলেন যাতে ভারতীয়রা তার উপর থেকে যেন বিশ্বাস না হারায়, শুধুমাত্র সেটি নিশ্চিত করতে। কাজেই স্বর্ণ মন্দির এলাকায় তৎপর হয়ে ওঠে ভারতীয় সেনাবাহিনী। বেশ কয়েকবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করেও প্রতিবারেই ব্যর্থ হয়। 1984 সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী ট্যাঙ্ক ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ভিন্দ্রানওয়ালা ও তার অনুগতদের সরিয়ে দেওয়ার জন্য স্বর্ণ মন্দির চত্বরে অভিযান চালায়। এই অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন ব্লু স্টার। পুরো দিন ও রাত ধরে চলা অভিযানে প্রায় 400 শিখ বিদ্রোহী ও কয়েকজন তীর্থযাত্রী নিহত হন। মন্দিরের ভিতর থেকে জার্নেল সিং ও ভিন্দ্রানওয়ালার মৃতদেহ তারপরই উদ্ধার করা হয়েছিল। 1984 সালে বিবিসির দিল্লি প্রতিনিধি স্যার মার্ক টালি শিখদের এই দাঙ্গার পুরো ঘটনাটি কভার করেন। চারিদিকে তখন দুশ্চিন্তার দামামা বাজছে। জার্নেলের সমর্থকদের দিকে বয়ে যাচ্ছে রক্তের বন্যা। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থান প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে উঠেছিল। প্রায় 6 বছর ধরে জার্নেল সিং শিখদের বোঝানোর চেষ্টা করে এভাবে হিন্দু অধ্যুষিত ভারতে গোলামের মতো বেঁচে থাকার কোনো মানেই হয় না। এতে না আছে সম্মান, না আছে ক্ষমতা। বাঁচতে হবে তো বীরের মতো। তার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে এগিয়ে আসে টকবুগে রক্তের তরুণ কিছু প্রাণ। গরম মাথা নিয়েই গুরুর কথায় তারা ঝাঁপিয়ে পড়ে গোটা পাঞ্জাব জুড়ে। আক্রমণ চালায় পুলিশের উপর, ছিনিয়ে নেয় সরকারি অর্থ, অবাধে চালায় খুন, লুটতরাজ, আতঙ্কিত করে তোলে স্থানীয়দের। তাদের মাথায় তখন একটি চিন্তা, স্বাধীন একটি ভূখণ্ড চাই চাই। সেই রাজ্যটির নামও তারা ঠিক করে ফেলেছিল। শিখদের সেই স্বপ্নের দেশ হবে খালিস্তান। খালিস্তান সৃষ্টির জন্য পরিচালিত এই আন্দোলনকেই বলা হয় খালিস্তান মুভমেন্ট। এই ঘটনায় ধর্মপ্রাণ শিখরা খুবই আঘাত পেয়েছিল। চরমপন্থী শিখদের মনের মধ্যে প্রতিবাদের আগুন জ্বলছিল। তারা ভেবেই নিয়েছিল যে এই সব কিছুই ইন্দিরা গান্ধীর জন্যই হয়েছে, তাই এর প্রতিশোধ নিতে হবে। স্বর্ণ মন্দিরের সেনা অভিযানের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা অনেক আগেই বুঝে ফেলেছিলেন যে প্রধানমন্ত্রীর উপর হামলা হতে পারে, যার কারণেই সব শিখ বডিগার্ডকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু ইন্দিরা গান্ধী তাতে রাজি হননি। তিনি বলেছিলেন, যেহেতু আমাদের দেশ ধর্মনিরপেক্ষতার দেশ, যদি শিখ বডিগার্ডকে সরিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত শিখ জাতির ভিতরে একটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে। শিখ জাতিরা তাকে যেন ভুল না বোঝে। এই কারণেই তিনি এই বডিগার্ডকে সরিয়ে দেননি। আর এরপর থেকেই শুরু হয় ইন্দিরা গান্ধী হত্যার আসল ষড়যন্ত্র। ইন্দিরা গান্ধীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত হয়েছিল এই 4 জন, বালবীর সিং, বিয়ান সিং, কাহের সিং এবং সতবান সিং। এই 4 জনের মধ্যে শুধুমাত্র কাহের সিং ছিল বাইরের লোক, আর বাকি 3 জন ছিল তার বডিগার্ড। এই 3 জন মিলেই প্রধানমন্ত্রীকে মারার চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে। টানা 10 বছর প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিলেন বেয়ান্ত সিং। প্রধানমন্ত্রী তাকে খুব বিশ্বাস করত, কেননা তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অনেকবারই তার সাথে বিদেশ সফর করেছেন। এদিকে সতবান সিং কিছু মাস আগেই কাজে জয়েন করেছে, বয়স মাত্র 22 বছর। এরা দুজনেই প্রধানমন্ত্রীর উপর গুলি চালাবার দায়িত্ব নিয়েছিলেন। অপরদিকে ইন্দিরা গান্ধীও বুঝে গিয়েছিল যে তার উপর হয়তো হামলা হতেও পারে,
তাই 1984 সালের 30শে অক্টোবর উড়িষ্যার ভুবনেশ্বরে জীবনের শেষ ভাষণটা দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। প্রতিটা ভাষণের মতোই ওই ভাষণটাও লিখে দিয়েছিলেন মিসেস গান্ধীর মিডিয়া উপদেষ্টা HY শারদা প্রসাদ। কিন্তু ভাষণ দিতে দিতে হঠাৎ লেখার বয়ান থেকে সরে গিয়েই নিজের মতো বলতে শুরু করেন ইন্দিরা গান্ধী। তার বলার ধরনটা সেদিন পাল্টে গিয়েছিল। তিনি বলেছিলেন, আমি আজ এখানে রয়েছি, কাল নাও থাকতে পারি। এটা নিয়ে ভাবি না যে আমি থাকলাম কিনা, অনেক দিন বেঁচেছি। আর আমার গর্ব আছে যে আমি পুরো জীবনটাই দেশের মানুষের সেবায় কাজে লাগাতে পেরেছি। আর শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমি সেটাই করে যাব। আর যেদিন মরে যাব আমার রক্তের প্রতিটা ফোঁটা ভারতকে আরও মজবুত করার কাজে লাগবে। ভাষণের শেষে যখন মিসেস গান্ধী রাজ্যপালের সঙ্গে রাজভবনে ফিরছেন, তখন রাজ্যপাল বিশ্বরণ পাণ্ডে তাকে বলেছিলেন, একটা রক্তাক্ত মৃত্যুর কথা বলে আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। তখন ইন্দিরা গান্ধী বলেছিলেন, আমি যা বলেছি তা আমার নিজের মনের কথা, এটা আমি বিশ্বাস করি। বক্তব্য শেষ করে যখন তিনি রাজভবনে ছিলেন, তখন হঠাৎ দিল্লি থেকে ফোন আসে, স্কুল থেকে ফেরার পথে তার প্রিয় নাতি নাতনির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অবশ্য কারোর ক্ষতি হয়নি, কিন্তু এই অ্যাক্সিডেন্টের কথা শুনে ইন্দিরা গান্ধী একেবারে অস্থির হয়ে পড়েছিলেন। দেরি না করেই ওই রাতেই তিনি আবারও দিল্লি ফিরে আসেন। তার প্রিয় নাতি নাতনিদের সুস্থ অবস্থায় দেখে তিনি নিশ্চিন্তে সেই রাতে ঘরে ঘুমাতে গেলেন। 1984 সালের 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর জীবনের শেষ দিন। প্রতিদিনের মতো ভোর 4টায় সেদিনও ইন্দিরা গান্ধী উঠে পড়লেন, স্নান সেরে পুজো পাঠ করলেন। তারপর সকালবেলা ব্রেকফাস্ট করলেন 2টো পাউরুটি, টোস্ট, মোসাম্বি জুস আর ডিম দিয়ে। এবার ব্রেকফাস্টের পরেই তিনি বাগানে কিছুক্ষণ ঘুরলেন। তারপরেই মেকআপ ম্যান এসে তার মুখে সামান্য পাউডার আর ব্লাশার লাগিয়ে দিয়েছিলেন। তখনই হাজির হন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার PK মাথুর। রোজ ওই সময়ে মিসেস গান্ধীকে পরীক্ষা করতে যেতেন তিনি। সকাল 8:10 তার ব্যক্তিগত সচিব রাজেন্দ্র কুমার ধারবানকে ফোন করে কয়েকটি নির্দেশ দিয়েছিলেন তিনি যে আজ তিনি ভীষণ ব্যস্ত থাকবেন। দিনের প্রথম অ্যাপয়েন্টমেন্ট ছিল পিটার উস্তিনবের সঙ্গে। তিনি ইন্দিরা গান্ধীর উপরে একটা তথ্যচিত্র বানাচ্ছিলেন সেই সময়। সেই দিন তার ইন্টারভিউ নেওয়ার কথাও ছিল। দুপুরে মিসেস গান্ধীর সঙ্গে দেখা করার কথা ছিল ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী জেমস ক্যালিগান আর মিজোরামের এক নেতার সঙ্গে। অন্যদিনের মতো সেদিন তিনি আর বুলেট প্রুফ জ্যাকেট পরেননি, কারণ তিনি ভেবেছিলেন সবাই তো নিজের লোক, তাছাড়া বাড়ির কাছেই তো অফিস। এই ভেবে তিনি বিষয়টি এড়িয়ে যান। ঘড়িতে তখন 9:10। ইন্দিরা গান্ধী বাইরে বের হলেন। বেশ রোদ ঝলমলে দিন, তবুও রোদ থেকে প্রধানমন্ত্রীকে আড়াল করতে সেপাই নারায়ণ সিং একটা কালো ছাতা নিয়ে পাশে পাশেই হাঁটছিলেন। আর কয়েক পা পেছনে ছিলেন তার ব্যক্তিগত সচিব RK ধাওয়ান। তারও পিছনে ছিলেন ব্যক্তিগত পরিচারক নাথুরাম। আর সকলের পিছনে আসছিলেন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার সাব ইন্সপেক্টর রামেশ্বর দয়াল। বাসভবনের কাছেই ছিল আকবর রোড। দুটি ভবনের মধ্যে যাতায়াতের একটাই রাস্তা ছিল। সেই গেটের সামনে পৌঁছেই ইন্দিরা গান্ধী তার সচিব RK ধাওয়ানের সঙ্গে কথা বলছিলেন। মিস্টার ধাওয়ান তাকে বলছিলেন যে ইন্দিরা গান্ধীর নির্দেশ মতো ইয়েমেন সফররত রাষ্ট্রপতি গিয়ানি জোয়েল সিংকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে তিনি সন্ধ্যে 7টার মধ্যে দিল্লি চলে আসেন আর পালাম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে রিসিভ করে সময় মতো রাজকুমারী অ্যানের সঙ্গে ডিনার করতে পারে। আর তখনই ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়ানো নিরাপত্তা কর্মী বিয়ান সিং রিভলভার বার করে ইন্দিরা গান্ধীকে গুলি চালায়। প্রথম গুলিটা পেটে লেগেছিল। ইন্দিরা গান্ধী ডান হাতটা উপরে তুলেছিলেন গুলি থেকে বাঁচতে। তখন একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বিয়ান সিং আরও 2বার গুলি চালায়। সে দুটো গুলি তার বুকে আর কোমরে লেগেছিল। ওই জায়গার ঠিক 5 ফুট দূরে নিজের টমসন অটোমেটিক কারবাইন নিয়ে দাঁড়িয়েছিল সাতবান্ত সিং। ইন্দিরা গান্ধীকে মাটিতে পড়ে যেতে দেখে সাতবান্ত সিং বোধহয় কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন, সেই জন্য দাঁড়িয়েছিল। তখনই বিয়ান সিং চিৎকার করে সাতবান্ত সিংকে বলে, গুলি চালাও। সাতবান্ত সিং সঙ্গে সঙ্গে নিজের কারবাইন থেকে 25টা গুলি ইন্দিরা গান্ধীর শরীরে গেঁথে দিয়েছিল। বিয়ান সিং প্রথম গুলিটা চালানোর পরে প্রায় 25 সেকেন্ড কেটে গিয়েছিল। ততক্ষণে নিরাপত্তা কর্মীরা ওই সময় এতটা
এতটা হতবাক হয়ে গিয়েছিল যে তারা চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর সাতবান সিং গুলি চালাতে শুরু করতেই একদম পিছনে থাকা নিরাপত্তা অফিসার রামেশ্বর দয়াল দৌড়ে এগিয়ে আসেন। সাতবান তখন এক নাগাড়ে গুলি চালিয়ে যাচ্ছেন। মিস্টার দয়ালের উরু আর পায়ে গুলি লাগে, সেখানেই তিনি পড়ে যান। ইন্দিরা গান্ধীর আশেপাশে থাকা অন্য কর্মচারীরা ততক্ষণে একে অন্যকে চিৎকার করে নির্দেশ দিচ্ছেন। আওয়াজ শুনে এদিক ওদিক থেকে আরো পুলিশ অফিসার দৌড়ে এলো। ওদিকে 1 নম্বর আকবর রোডের ভবন থেকে পুলিশ অফিসার দীনেশ কুমার ভাট এগিয়ে আসছিলেন। বিয়ান সিং প্রথম গুলিটা চালানোর পরে প্রায় 25 সেকেন্ড কেটে গিয়েছিল। ততক্ষণে নিরাপত্তা কর্মীরা ওই সময়টাই কোনো কিছুই বলেনি, কারণ তারা এতটাই হতবাক হয়ে গিয়েছিল। তারপরে সাতবান সিং গুলি চালাতে শুরু করতেই একদম পিছনে থাকা নিরাপত্তা অফিসার রামেশ্বর দয়াল দৌড়ে এগিয়ে আসেন। সাতবান তখন এক নাগাড়ে গুলি চালিয়ে যাচ্ছেন। মিস্টার দয়ালের উরু আর পায়েও গুলি লাগে, সেখানেই পড়ে যান তিনি। ইন্দিরা গান্ধীর আশেপাশে থাকা অন্য কর্মচারীরা ততক্ষণে একে অন্যকে চিৎকার করে নির্দেশ দিচ্ছেন। আওয়াজ শুনে ওদিকে 1 নম্বর আকবর রোডের ভবন থেকে পুলিশ অফিসার দীনেশ কুমার ভাট এগিয়ে আসলেন। বিয়ান সিং আর সাতবান সিং তখনই নিজেদের অস্ত্র মাটিতে ফেলে দিয়ে বলল, আমাদের যা করার ছিল সেটা করেছি, এবার তোমাদের যা করার করো। ইন্দিরা গান্ধীর আরেক কর্মচারী নারায়ণ সিং সামনে লাফিয়ে পড়ে বিয়ান সিংকে মাটিতে ফেলে দেয় এবং ওখানেই সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলেছিল। পাশের গার্ডরুম থেকে বেরিয়ে আসা ভারত তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির কয়েকজন সদস্য দৌড়ে এগিয়ে এসে সাতবান সিংকে ঘিরে ফেলে। সবসময় সেখানে একটা অ্যাম্বুলেন্স রাখা থাকতো, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন অ্যাম্বুলেন্স ছিল কিন্তু ড্রাইভার ছিল না। ইন্দিরা গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা মাখনলাল ফতেদার চিৎকার করে গাড়ি বার করার নির্দেশ দেন। মাটিতে পড়ে থাকা ইন্দিরা গান্ধীকে অ্যাম্বাসেডর গাড়ির পিছনে রাখেন আর কে ধাওয়ান আর নিরাপত্তা কর্মী দীনেশ ভাট। ইন্দিরা গান্ধীর ওই অবস্থা দেখে সোনিয়া গান্ধীও গাড়ির পিছনে আসনে চেপে বসে। রক্তে ভেসে যাচ্ছিল ইন্দিরা গান্ধীর শরীর। সোনিয়া তার মাথাটা নিজের কোলে তুলে নেন। অ্যাম্বুলেন্স অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সের দিকে এগোতে থাকে। 4 কিলোমিটার রাস্তা কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যায় তারা। সোনিয়া গান্ধীর সারা শরীর ততক্ষণে রক্তে ভিজে গেছে। ওই অ্যাম্বুলেন্স 9:32 হসপিটালে পৌঁছায়। ইন্দিরা গান্ধীর রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ। ওই গ্রুপের যথেষ্ট রক্ত মজুদ ছিল হাসপাতালে, কিন্তু ইন্দিরা গান্ধীর বাসভবন থেকে কেউ ফোন করে হাসপাতালে খবর দেয়নি যে ইন্দিরা গান্ধীকে গুরুতর আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। জরুরি বিভাগের দরজা খুলে গাড়ি থেকে ইন্দিরা গান্ধীকে নামাতেই মিনিট 3 সময় লেগেছিল। গাড়ি থেকে তাকে নামানোর সময় ওই অবস্থা থেকে তখন ডাক্তাররা ঘাবড়ে গিয়েছিলেন। ফোন করে সিনিয়র কার্ডিওলজিস্টকে খবর দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যেই ডাক্তার গ্লোরিয়া, ডাক্তার MM কাপুর আর ডাক্তার M বালারাম ওখানেই পৌঁছে যায়। ইসিজি করা হয়েছিল, কিন্তু তার নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছিল না। চোখ একেবারে স্থির হয়ে গিয়েছিল। বোঝাই যাচ্ছিল যে মাথায় আঘাত লেগেছে। একজন চিকিৎসক মুখের ভিতর দিয়ে একটা নল ঢুকিয়ে দিয়েছিলেন যাতে ফুসফুস পর্যন্ত অক্সিজেন পৌঁছাতে পারে। মস্তিষ্কটা চালু রাখা সবচেয়ে প্রয়োজন ছিল তখন। শোনা যায় ওই সময় 80 বোতল রক্ত দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীকে। শরীরে যে পরিমাণ রক্ত থাকে এটা ছিল তার প্রায় 5 গুণ। এরপর মিসেস গান্ধীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। চিকিৎসকরা হার্ট অ্যান্ড লাং মেশিন লাগিয়েছিল ইন্দিরা গান্ধীর শরীরে। ধীরে ধীরে তার শরীরের রক্তের তাপমাত্রা 37 ডিগ্রি থেকে কমে 31 ডিগ্রি হয়ে গেল। তিনি আর নেই সেটা সকলেই বুঝতে পারছিল, কিন্তু তবুও হসপিটালের অভিজ্ঞ চিকিৎসকরা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছিল তাকে। চিকিৎসকরা দেখেছিলেন যে যকৃতের ডান দিকের অংশটা গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আর বৃহদান্ত্রের বাইরের অংশটা ফুটো হয়ে গেছে। ক্ষতি হয়েছে ক্ষুদ্রান্তেরও। ফুসফুসের একদিকে গুলি লেগেছিল। গুলির আঘাতে পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। বডিগার্ডের গুলিতে ছিন্ন ভিন্ন হওয়ার প্রায় 4 ঘন্টা পর দুপুর 2:23 ইন্দিরা গান্ধীকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু সরকারি টেলিভিশনে সেই ঘোষণা করা হয়েছিল সন্ধ্যা 6টার সময়। আর এই খবরটি উপস্থাপনা করেছিল তখনকার জনপ্রিয় সংবাদ পাঠিকা সালমা সুলতান। प्रधानमंत्री के निवास स्थान पर श्रीमती गांधी की हत्या करने की कोशिश की गई। মৃত্যুর 3 দিন পর দিল্লির রাজভবনের শবদেহের শেষকৃত্য সম্পাদন করা হয়। ইন্দিরা গান্ধীর মৃত্যু যে শিখরা করেছে তা আগে থেকে জানতে পারায় দিল্লির বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু হয়। দেখে দেখে শিখদের অ্যারেস্ট করা হয়। জনতা উত্তেজিত হয়ে শিখদের গাড়ি বাড়ি জ্বালিয়ে দেয়। ইন্দিরা গান্ধীকে যারা হত্যা করেছিল তাদের তো একজনকেই ওখানে গুলি করে মেরেছিল আর 2জনকে অ্যারেস্ট করা হয়েছিল। উপযুক্ত প্রমাণের অভাবেই বলবীর সিং ছাড়া পায় আর 1989 সালে
ছেলে কাহের সিং ও সতবন্ত সিংকে ফাঁসি দেওয়া হয়। আর এভাবেই অপারেশন ব্লু স্টারের বদলা নিয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।